যখনই সে মধুময় স্বপ্নের রাত, যে রাতটার জন্য প্রত্যেকটা মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, আজ আজ আমার জীবনে সেই স্মরণীয় রাত। জীবনকে নতুন করে সাজিয়ে নেওয়ার রাত। চিরসাথীর হাত ধরে এক অনাসাধিত সুখ আমাকে হাত ছাড়ি দিয়ে বলছে, রাজনা রাজনা, আজ তোর চেয়ে সুখী কিন্তু এই পৃথিবীতে আর কেউ নেই। মা, মাগো, তুমি এই স্বর্গ থেকে চেয়ে দেখো মা, তোমার এই মামুনি আজকে কত সুখী হয়েছে। তুমি তুমি কাছে না থাকলে তোমার এই আশীর্বাদের মনা সুখ, হাসি, আনন্দ হয়ে আমার জীবনটাকে একদম ভরিয়ে দিয়েছে। আর সেই জন্যই তো আজ আমার বলতে ইচ্ছে করছে, আসো সুখে ছোঁয়াতে কাউকে ভালোবাসলে বুঝি তাকে এইভাবে ঠকানো যায়? ঠকাইনি তো। বলছো কেন? চোখ দুটো জবা ফুলের মতো লাল কেন? তুমি কি অসুস্থ? আমি অসুস্থ হতে যাবো কেন? আজ তোমার আমার ফুল সজ্জা, আর সেই আনন্দ না ওই বন্ধু বান্ধবের সঙ্গে মজ করে একটু মদ খেয়ে ফেলেছে। সেই সঙ্গে করতে করতে গিয়ে আমার বান্ধবীর সম্মান নিয়ে ছেড়ে বেরিয়ে গেলে তাই না? লম্পট করে দিচ্ছি, নিজের স্বামীকে সম্মান দিয়ে বলো। স্বামী? না 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 না, তুমি নিজেদের স্বামী এত পারো না। ওই ফুল সজ্জা রাত্রে মদ খেয়ে মাতাল হয়ে নিজের স্ত্রীর কাছে আসে বুঝি একজন প্রকৃত স্বামী করে চল। ওই ফুল সজ্জার পূর্ণা বিকেটে নিজের স্ত্রীকে ছেড়ে বড় নারীর সাথে নোংরামি করা বুঝি একজন আদর্শ স্বামী কাজ? না 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 না, তুমি নিজেদের স্বামী হতে পারো না। তুমি ওই স্বামী নামে কলঙ্ক। সামান্য ব্যাপারটা নিয়ে এত মাথা গরম করা গিয়েছে। আজ তো তোমার আমার ফুল সজ্জা, আর সেই জন্যই তো বলছি এই শোনা, একটু কাছে এসো না, একটু কাছে এসো। শান্ত হও দিদিমণি, তুমি শান্ত হও। যাই ঘটে যাক না কেন, উনি তোমার স্বামী, আর স্বামীর গায়ে তুমি হাত তুলো না। একজন স্ত্রী কতটা যন্ত্রণা পেলে তার স্বামীর গায়ে হাত তোলে, তা তুই বুঝবি না রে বাসুদা, তুই বুঝবি না।
বেদনা তুই সহ্য করতে পারবি না বাসু, সেই জন্য বলছো তুই এখান থেকে চলে যা বাসু, তুই এখান থেকে চলে যা, চলে যা। যাচ্ছি দিদিমণি, তবে যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাচ্ছে, এমন কিছু করো না যার জন্য তোমাকে সারা জীবন চোখের জল ফেলতে হয়। দিদিমণি, সারা জীবন চোখের জল ফেলতে হয়। আরে বাসু না, আর আমার চোখ থেকে জল ঝরবে না, এবার থেকে ঝরবে শুধু আগুন। ওই এখন ওই ফোন দিয়ে নিভিয়ে দেবো। আমি পুলিশের আইসি কুন্তল, কুন্তল বিশ্বাস। ওই ইউনিফর্ম আমি যতটা ডেঞ্জারাস, বিনা ইউনিফর্ম আমি ধরছি অনেক বেশি প্রিয়। তোর কিনা এত সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? এই এই, এই শয়তানি, আমার গায়ে হাত দেওয়ার পরিণতিটা কি হয় নিজের চোখেই দেখ রে শয়তান। কোনদিন আমার গায়ে হাত দিবি? আজ আজ তো দফার শেষ করে তবেই তারপরে শয়তানি। সাবধান! রাজু তুই এতদিন যাদের নুন খেয়ে এসেছি তাদের উপর যে আঘাত হারবে, এই রাজু হারবে তারপর ভয়ঙ্কর প্রত্যাঘাত। সামান্য একটা ড্রাইভার হয়ে তোর এত দুষ্পর্ধা? আমি ড্রাইভার, ওই গাড়ির স্টিয়ারিং ধরে যাত্রীদের শুধুমাত্র গন্তব্যে পৌঁছে দিই না, তারা বিপদে পড়ে সে বিপদ থেকে রক্ষা করি। রাজু, আমি যেমন যান্ত্রিককারী ড্রাইভার, তিনি সমাজ সংসার জীবনকারী ড্রাইভার কে জানেন? স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি যুগে যুগে পাপকে বিনাশ ও ধর্মকে রক্ষা করতে এই ধরায় অবতীর্ণ হয়েছেন, যিনি সুদর্শন চক্র ও ভাগের স্টিয়ারিং ধরে মানুষ সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া পরিচালনা করেন। আর সেই পথে অন্যায় ভয়ে বাধা হয়ে দাঁড়ায়, তাই উপযুক্ত শাস্তি দিয়ে চিরতরে দূরে সরিয়ে দেন। ঠিক তেমনি আপনি যদি ম্যাডামের সুখের প্রদান করা হয়ে দাঁড়ান, তাই রাজু ড্রাইভার কিন্তু ছেড়ে কথা বলবে না, কথা বলো মাথায় রেখে দেবেন। রাজু তুমি এসেছো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। শুধু আপনার মধ্যে তুমি অশান্তি হচ্ছে কেন? কারণ কি হয়েছে ম্যাডাম? কেমন করে বলবো রাজু, কেমন করে বলবো? বলতে যে আমার ভীষণ লজ্জা করছে। এই লোকটা আমাকে ঠকিয়েছে। কিছুক্ষণ আগে এই লম্পটটা আমার বান্ধবী শ্লীলতাহানি করেছে। ম্যাডাম, ছি বাবু ছি, আপনি যে পুলিশ অফিসার, সমাজের রক্ষক না আপনি? আর সে আপনি রক্ষকের মানুষের ক্ষতি করেন, তাহলে সমাজে মানুষ কার কাছে বিচার চাইবে? আর তার চেয়ে বড় কথা হলো আপনার ম্যাডামের স্বামী, আমার ম্যাডাম আপনাকে কত শব্দ সাজিয়েছিল, সেই শব্দগুলোকে শেষ করে দিলেন বাবু। না বাবু না, এটা একদম ঠিক কাজ করেনি বাবু, আপনি একদম ঠিক কাজ করেননি। একটা বাইরের লোক হয়তো সাহস হয় কি করে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে? বলবে যার মধ্যে ওই সামান্যটুকু বিবেক মনুষ্যত্ব বোধ আছে, সে তোমার এই অন্যায় প্রতিবাদ করবে। তুমি কেন বুঝতে চাইছো না আমি তেমন কিছু করিনি, যেটা করেছি শুধুমাত্র এনজয়। অভদ্র এই তোর গোটাকার একটা কুমারী মেয়ের এত বড় সর্বনাশ করা বলছো যে যেটা করেছি শুধুমাত্র এনজয়। তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে এই কথাটা ভাবতে ওটা আমার লজ্জা করছে, লজ্জা। কাঁদবেন ম্যাডাম, দয়া করে কাঁদবেন না, মনকে শক্ত করুন। যা হয়েছে সে নিয়ন্ত্রণ অফিসে মনে নিজেকে মানিয়ে নিন। অসম্ভব, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনই সমান অপরাধী, তাই ওর অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমি আরেকটা অন্যায় করতে পারবো না রাজু। প্লিজ প্লিজ রাজু, না তুমি আমার কথা শোনো, আমি তোমার হাতে ধরে। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। তোমার মতো লম্বা চরিত্রহীন স্ত্রী বেঁচে থাকা উচিত, আমার মরে যাওয়াই ভালো। তবু আপনাকে বেঁচে থাকতেই হবে ম্যাডাম, আপনি বেঁচে থাকতেই হবে। এই পুরুষ শাসিত সব অধিকাংশ মেয়েরাই তো স্বামীকে অত্যাচার সহ্য করে মরার মতো করে বেঁচে আছে। আপনি না বড় স্বামীর সমস্ত পথগুলোকে মেনে নিয়ে চোখে জল নিয়ে বাঁচুন। অসম্ভব, ওই বড় লোক চরিত্রহীন স্বামীর সাথে রাজ অট্টালিকায় যাচ্ছে। হ্যাঁ, একজন গরিব চরিত্রবান স্বামীর সাথে ওই গাছতলায় থাকা অনেক বেশি শান্তি। আপনি বলছেন ম্যাডাম? ঈশ্বর আমার ভালো চিঠি আছে, সেই জন্যই জানো তার সাথে আমার বাসরার জায়গার হাত থেকে আমাকে মুক্তি দিয়েছে। এবার আমিও তোমাকে মুক্তি দিলাম কুন্তল বিশ্বাস। তোমার মতো একটা লম্পটের সাথে যেন আমার আর কোনোদিনও দেখা না হয়। যেও না রাজু, আমার কথা শোনো। আমার
নামটা কিন্তু তুমি আর উচ্চারণ করবে না, কারণ তোমার সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম। তোমায় আমি ঘেন্না করি, ঘেন্না। না ম্যাডাম না, মুহূর্তে উত্তেজনা এত সিদ্ধান্ত নেবেন না ম্যাডাম। বিয়ের পর মেয়েদের কাছে স্বামী ঘরে সেই শাস্ত্র মাঝে মাঝে স্বামী একটা ভুল করে ফেলেছে, তো আমি বলবো আপনি দয়া করে ক্ষমা করে দিন। শুরুর আগেই নিজের দাম্পত্য জীবন এইভাবে শেষ করে দেবেন না ম্যাডাম। শেষ তো হয়ে গেছে রাজু, শেষ তো হয়ে গেছে। আমাদের জীবনের মাঝে যে একটা পূর্ণ ছেদ পড়ে গেছে, কিন্তু তাতে যে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ম্যাডাম। আমার ভবিষ্যৎ কথা ভেবে আমি একটা লম্পটের হাত ধরতে পারবো না রাজু। কিন্তু ম্যাডাম লম্পট হলে উনি কিন্তু এখন আমার স্বামী। স্বামী ছিল, কিন্তু কিন্তু এই ঘটনার পর ও এখন আমার শত্রু হয়ে গেছে। তাই এই শত্রু পরিতে কিন্তু আমি আর কিছুতে কাটতে পারবো না রাজু। প্লিজ রাজু, প্লিজ দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো রাজু, দয়া করে নিয়ে চলো। বেশ ম্যাডাম বেশ, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তো শুনুন আমি আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। আমাকে এখানে আসার জন্য আবার চাপ দিতে পারে। আপনি এখন কোথায় যাবেন ম্যাডাম? সত্যি না, সত্যি না, কোথায় যাবো না চল। আমাকে বলুন ম্যাডাম, কোথায় যাবো? বলুন ম্যাডাম, বলুন ম্যাডাম, বলুন ম্যাডাম, বলুন। হ্যাঁ, আমি তোমার এই হাত ধরে নতুন করে বাঁচতে চাই রাজু। এইবার বুঝেছি আমার সঙ্গে ওই সম্পর্ক ছিন্ন করার আসল কারণটা। এই ড্রাইভারটার সঙ্গে আগে থেকে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল, আর সেই জন্যই তুমি না বাবু না, আমি গ্রামে এমন কথা বলবেন না বাবু। আপনি বিশ্বাস করুন, আমি প্রায় 7 বছর ম্যাডাম ড্রাইভার চাকরি করছি, আমি কোনোদিনও কাউকে খারাপ নজরে তাকাইনি। ওই বড়বাবুর মতো এই ম্যাডামকেও যে মালিকের চোখে দেখি। এবার তুমি আমার মালিক হয়ে আমার জীবনে দায়িত্ব নাও রাজু। না ম্যাডাম না, সবাই আজকে বেইমান বলবে, সবাই বলবে আমি আপনার ঘর থেকে স্বামীর কাছে কেড়ে নিয়ে এসেছি। এই অপবাদ সইতে পারবো না ম্যাডাম, এই অপবাদ সইতে পারবো না। রাজু, রাজু, আমার ভবিষ্যতের কথা বলে তুমি এই সামান্য অপমানটুকু সইতে পারবে না? আমি পারবো না। পারবে না রাজু, আমার এই সিঁড়িতে আমার মনে কিন্তু নতুন করে তোমার ওই সিঁড়িতে সিঁড়ু। ম্যাডাম রাজু প্লিজ। আমি পারবো না, পারবো না, পারবো না। অনেকক্ষণ ধরে আমি তোমাদের দুজনের অনেক নাটক দেখছি, এবারে তোমরা দেখো আমি কি করে। তুমি আমি পুলিশের আইসি কুন্তল বিশ্ব। ওই ইউনিফর্মে আমি যতটা ডেঞ্জারাস, বিনা ইউনিফর্মে আমি তার চেয়ে অনেক বেশি প্রিয়। সালি হারামজাদি আমাকে বিয়ে করে আবার এই ড্রাইভারটার সঙ্গে ঘর বাঁধার মতো পারছিস, তোর বান্ধবীর মতো তোকেও আজ হবে। আপনি যদি ম্যাডামের স্বামী না হতেন, আমার ম্যাডামের গায়ে হাত তোলার অপরাধে আপনি হাত ভেঙে একবারে গুড়িয়ে দিতাম। আপনি কেন বুঝতে পারছেন ম্যাডাম? আপনি আমার মালকিন, আর আমি আপনার বাড়ির সারা ড্রাইভার। আপনার সাথে কোনো সম্পর্কে চলাবাজি মহা পাপ হয়ে যায়, আপনাকে হাত জোড় অনুরোধ করছি ম্যাডাম। তোমাকে কিচ্ছু বলতে হবে না, বাকি কথাটা নয় আমি পরেই শুনবো। তুমি তুমি এখানে একটু অপেক্ষা করো রাজু। না আমি এক্ষুনি আসছি রাজু, আমি এক্ষুনি আসছি। বাবু আমি ম্যাডামকে বোঝেন বাবু, দরকার ম্যাডামের হাতে ধরে ক্ষমা চেয়ে নিন। ম্যাডাম খুব ভালো বলে মানুষ, আপনি ক্ষমা চাইলে ম্যাডাম ঠিক আপনাকে ক্ষমা। এই কুন্তল বিশ্বাস কখনো কারো কাছে ক্ষমা চাই না, শুধু ক্ষমা ভিক্ষা দেয়। কিন্তু তোর ম্যাডামকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোর মতো জনের কাছে রাজনা করে তোরা ক্ষমা চাইবে না কুন্তল বিশ্বাস। কি ম্যাডাম আপনাকে শুনি কেন? তুমি তুমি যখন আমাকে বাঁচার পথটা দেখাতে পারো, তখন আমার বাঁচার পথটা আমি নিজেই বেছে নেবো। আপনি কি করলেন ম্যাডাম? কেন করলেন? কেন কেন? আমি একদম ঠিক করেছি রাজু, একদম ঠিক করেছি। এবার যদি আমার কিছু হয়ে যায় না, এই জন্য দায়ী থাকবে তুমি। না ম্যাডাম না, রাজুটা তুমি কিন্তু এখনো আমার স্ত্রী। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি নিজে খুলে ফেলে দিচ্ছি আমার হাতের এই পলা ঝোড়া। এই মুহূর্তে আমি খুলে ফেলে দিচ্ছি আমার হাতের এই শাখা ঝোড়া। আর এক্ষুনি এই মুহূর্তে আমি মুছে ফেলে দিচ্ছি তোমার হৃদয়ে সিঁদুর। প্লিজ রাজুল্লাহ তুমি আমার কাছে ফিরে এসো। আর আমি তোমার নই, এখন থেকে আমি শুধু
রাজু ম্যাডাম, আমার আমার বাচ্চা মরা আমি সবকিছু তোমার উপরে অর্পণ করলাম রাজু। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? আমাকে বাঁচাবে নাকি আমাকে মেরে ফেলবে? কারণ তুমি আমার শেষ ঠিকানা। বাঁচাবো ম্যাডাম, বাঁচাবো। আমি আমার হাতে বাঁচতে গেলে তো আর অসম্মান করবো না। আপনাকে বাঁচাতে আপনার পাশে থাকার অঙ্গীকার করলাম ম্যাডাম, আপনার পাশে থাকার অঙ্গীকার করলাম। আজ আমিও দাঁড়িয়ে এখানে অঙ্গীকার করে গেলাম, তোদের দুজনের ভালোবাসার পথে আমি মুঠো মুঠো কাঁটা ছড়িয়ে দেব, কাঁটা। কারণ আমি পুলিশের আইসি কুন্তল বিশ্বাস। জীবনে আমি কোনদিন হারতে শিখিনি। এই রাজন্যা যখন আমার হলো না, তখন তাকে আমি পৃথিবীর অন্য কারুর হতে দেব না। কথাটা মনে রাখিস না রাজু। রাজু, আজকাল রাজু বেরিয়ে বলছি। আমার মেয়ের সর্বনাশ করে বেঁচে আমি ভেবেছিস তোর লাইফটা আমি হেল করে দেবো। রাজু, বাবু কি হচ্ছে? এসব কি আমাদের বাড়িতে? কি হচ্ছে বলে তুমি কিছুই জানো না, নাকি রাজার ভান করছো? সত্যি বলছি বাবু, আমি কিছু জানি না, কিছু তোমার ছেলে এত বড় একটা ঘটনা ঘটালো, সবাই জেনে গেল, তুমি বলছো আমি কিছুই জানি না। এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে? আমার বাবার আমল থেকে তোমাদের পরিবার আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের টাকায় তোমাদের মুখে অন্ন উঠতো, সেই তোমরা কিনা আমার সঙ্গে বেইমানি করতে পারলে? বাবু, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলে রাজু আমার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আপনি মিথ্যে বলছেন বাবু। আমি আমার ছেলেকে এমন শিক্ষা দিয়েছি, সে আমার কখনো কাজ করবে না। কি শিক্ষা দিতে এখনই প্রমাণ হয়ে যাবে। দেখো তোমার ছেলে রাজুকে। রাজু তো বাড়িতে নেই বাবু। বাড়িতে নেই না, তাই কোথাও লুকিয়ে রেখেছো। এখনো ভালোই বলছি রাজুকে আমাকে তুলে দাও, নাহলে এই পিস্তলের গুলিতে তোমার মাথাটা আমি ঝাঁঝরা করে দেবো। বাবু, আপনি আমার মায়ের মাথায় পিস্তল ধরেছেন কেন? কি করেছে আমার মা? তোর মা একটা অপরাধীকে লুকিয়ে রেখেছে। অপরাধী? কি অপরাধী? দাদা, সেটা কি বাবুর মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে? আমার দাদা এরকম কাজ করতেই পারে না। আমরা কোথাও ভুল হচ্ছে বাবু। ভুলটা আমার হচ্ছে না, বরং জীবনে চরমতম ভুল করেছে তোর দাদা রাজু। এখনো ভালোই বলছি রাজুকে আমার হাতে তুলে দে, তা না হলে তোদের মা মেয়ে দুজনকে আমি গুলি করে মেরে ফেলবো। না বাবু না, আমি দয়া করে মার করে কিন্তু কোনো ক্ষতি করবেন না। যদি মনে আমি অন্যায় করছি, আপনি আমাকে গুলি করুন। দাদা, আমি কি শুনছি না তো? তুমি কি বাবুর মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে? হ্যাঁ, তা বাবুদের মধ্যে সবটা কিন্তু সত্যি নয়। আমি জোর করে তুলে আনিনি, উনি শেখ সাহেবের হাত ধরে চলে এসেছেন। এতদিন আমি তোকে ভালো মানুষ বলে বিশ্বাস করতাম, আমার সে বিশ্বাসকে তুই মাটির সাথে মিশিয়ে দিতে হতো বাবা। যাও, এক্ষুনি ওরা মেয়েকে তার শ্বশুর বাড়িতে ফিরে দিয়ে আয়। না মা, তা কোনোদিন সম্ভব নয় মা। উনি আমার উপর ভরসা করে জীবনে প্রতি সিদ্ধান্ত নিয়ে আমার হাত ধরে চলে এসেছেন। এই মন্দিরের হাতে ছেড়ে দিই, উনি অনিশ্চত অন্ধকারে হারিয়ে যাবেন মা। তবুও তোকে তার হাত ছাড়তে পেরে দাদা, নয় আমাদের জীবন যে অন্ধকারে ভরে যাবে। আমাকে অন্ধকারে ছুড়ে ফেলে দিয়ে তোমরা যদি আলোর জগৎ খুঁজে পাও, তাদেরকে তোমার কোনো দুঃখ নেই। তবে রাজু কিন্তু আমাকে এখান থেকে ফিরে দিলে আমি ওই স্বামীর এমন নরপশুরের কাছে কিছুতেই ফিরে যেতে পারবো না। রাজন না, একটা কথা মনে রাখি, ছেলেবেলার সময় তুই অনেক আগেই পেরিয়ে এসেছিস। এই পুতুলটা পছন্দ নয়, ওই পুতুলটা চাই বায়না করার মতো। আমি পছন্দ নয় বলে তুই অন্য আর সঙ্গে বায়না করবি, সেটা কিন্তু আমি মেনে নেবো না। পুতুলটাকে ভালো লাগো বাবা, কাজে সেটাকে যে কোনো সময়ই বদলানো যায়। কিন্তু কোনো স্বামী যদি তার স্ত্রীকে রক্ত মাংসের পুতুল বানিয়ে নাচাতে চায়, তখন কি সেই স্ত্রী সেই স্বামীর সাথে এক ঘরে থাকতে পারে বাবা? আশা সাথীরা জানে, তুমি নিজেই আমাকে বলতে রাজনা ওই লম্বাটের সাথে
সব ঘটনা আমার জানা হয়ে গেছে, তাই বলছি তুই ওখানে ফিরে যা। সব কিছু জানা পড়ে তুমি এই কথাগুলো বলতে পারছো? হ্যাঁ বলছি, কারণ এই বুঝে মেয়েটার বাবা 5 লক্ষ টাকা নিয়ে কেসটা কম্প্রোমাইজ করে নিয়েছে। কাজে কুন্তলের উপর আর কোনো অভিযোগ নেই, তাই তো কুন্তলের কাছে ফিরে যাওয়া উচিত। এমনি কি বলছেন তো বাবু? আপনি পুলিশের ডিএসপি আর বেশি আইনকে সম্মান জানানো উচিত। আপনি যদি এমন কথা বলেন তাহলে সবাই ধর্ষক হতে টাকা দিয়ে খালাস পেয়ে যাবে, আর সেই সুযোগ রাস্তাঘাটে মা বোনের সম্মানের ঘটনা অনেক গুণ বেড়ে যাবে। রাজু তুই চুপ কর। আমাদের হাইড্রেটেড ফ্যামিলিতে এই ধরনের ঘটনা মাঝে মধ্যে ঘটেই থাকে, তাই নিয়ে আমরা মাথা ঘামাই না। শোন বল, যা ঘটে গেছে সেটাকে দুঃস্বপ্ন মনে করে তুই ওখানেই ফিরে যা। কি বললে বাবা? আমি এমন? আর তুমি অবশ্যই না বাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। কিন্তু মা, তুমি ফিরে না গেলে আমরা যে মহা বিপদে পড়ে যাবো। আর আমি যে বিপদের মাঝখানে পড়ে আছি ভাই, জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে আমি ওই রাজুর হাত ধরে একটা বাচ্চার ঠিকানা খুঁজে পেতে চাইছি। সেই জন্য আমি তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তোমরা আমাকে এখান থেকে দাঁড়িয়ে দিও না, দয়া করে দাঁড়িয়ে দিও না। আমি কিন্তু কোনো পরিস্থিতি নেই সেখানে ফিরে যেতে পারবো না। বাবা চুপ! কে তোর বাবা? কে তোর বাবা? একটা ড্রাইভারের হাত ধরে চলে যেতে শুধু আমার ফ্যামিলির বদনাম করিস নেই, তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তাই আজ থেকে ভাববো রাজু না বলে যে মেয়েটা আমার ছিল সে আমার কাছে মারা গেছে। বাবু রাজু, তুই একটা কথা মনে রাখিস রাজু, আমার বুক থেকে আমার মেয়েকে কেড়ে নিয়ে তুই যে অন্যায়টা করেছিস তার জন্য শুধু তুই একা নয়, তোর এই পুরো ফ্যামিলিটাকে বরবাদ করে দেবো রাজু, বরবাদ করে দেবো। তোকে আমি ছাড়বো না রাজু, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আমার কথা শুনেছি বাবার কথা শুনে যান। আমি যা করেছি ওটা মেয়ের ভালোর জন্যই করেছি। মা, এই মেয়েটার ভালো করার আগে তুই আমাদের ভালো করে পাও। শোন, দয়া করে আমার শান্তি মানুষটা যা, ওকে এক্ষুনি ওর শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। না বানা, দয়া করে আমাকে এখান থেকে দাঁড়িয়ে দেবে না মা। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। কিন্তু এখানে তুমি কোন পরিচয় থাকবে? কেন মা, কেন? আপনার ছেলে স্ত্রীর পরিচয়? কিন্তু তোমাদের তো এখনো বিয়ে হয়নি। আমরা বিয়ে করবো, আমরা খুব শীঘ্রই বিয়ে করবো। তুমি আশীর্বাদ করো মা, কালী করে মন্দিরে বিয়ে করে ওকে আমি স্ত্রীর স্বীকৃতি দিই। তুই কি মাথা খারাপ হয়ে গেছিস? এত অন্য স্ত্রী, তুই তো নিজের স্ত্রীর পরিচয় দেওয়ার কথা বলছিস কি করে? উপায় নেই গো, আর কোনো উপায় নেই। ওই কালের পরিস্থিতি ভাই এমন জায়গায় দাঁড় করে দিয়েছে, সেখান থেকে ফিরে আসা যে কোনো উপায় নেই। এই পরিস্থিতি ম্যাডামের হাতটা ছেড়ে দেওয়া মানে ওনাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া, যে কোনোদিনও করতে পারবো না। রাজু, কোনো কিন্তু নয় গো মা, কোনো কিন্তু নয়। তুমি বলো মা, তোমার ছেলের হাতে একদিকে শুধু যদি একটা মেয়ের জীবন করে দিতে পারে, তোমার ছেলের ত্যাগ যদি মেয়ের জীবন আশীর্বাদ হয়ে ঝরে পড়ে, তাই সে ত্যাগ করা উচিত নয় গো মা। ত্যাগ করে মহান হতে চাইছিস তো বাবা? ওর বাবা কি কথাগুলো বলে গেলে তুই শুনতে পেলি না? তাছাড়া তোর এই ছেলে মানুষের জন্য সমাজ আমাদের নিন্দে করবে। করুক কিন্তু মা, করুক। ও সমাজে তো একটাই কাজ, ওরা অসফল মানুষকে ব্যঙ্গ করে আর সফল মানুষকে হিংসে করে। সারা সমাজ যদি আমাকে এক ঘরে করে দেখতে করুক, তো ম্যাডামকে যার কথা খেলে আমি করতে পারবো না। আমি ওনাকেই বিয়ে করবো। তাহলে আমারও শেষ কথা তুই শোন রাজু, আজ থেকে আর এই বাড়িতে তো থাকার কোনো জায়গা হবে না। মা, এক্ষুনি মেয়েটাকে নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না। না, এমন কঠিন সিদ্ধান্ত তুমি নিও না। দাদা বাড়ি ছেড়ে চলে গেলে আমাদের কি হবে? তুই কি বুঝিস? তুই কি বুঝিস? ও চলে গেলে আমার বংশের প্রদীপ চালার মতো কেউ থাকবে না, কেউ না। তুই ভুলে যাচ্ছিস কেন? আমার আরো একটা ছেলে আছে, আমি মরে গেলে সেই আমার মুখে আগুন দেবে। করো, তোমরা শুধু নিজেদের কথাই ভেবে চলেছো। এই সংসারটার কথা কেউ ভাবছো না। তোমরা সবাই স্বার্থপর, কি? স্বার্থপর? আমি স্বার্থপর? আমি স্বার্থপর? না, আমি স্বার্থপর নই, স্বার্থপর এমনিই মাত্র। কেন যে জন্মের পর আমি ওকে নুন খাইয়ে মেরে ফেলিনি? চুপ করো মা, তুমি দয়া করে চুপ করো। আজ আমি মরে গেলে আমার কিন্তু কোনো দুঃখ নেই, কোনো বিশ্বাস করবো কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, তোমরা সবাই আমাকে ভুল বুঝলে। আমি চলে যাবো গো, এখন চলো, তখন এবার আমি আর থাকবো না। এই বাড়ি ছেড়ে আমি চলেই যাবো গো মা, এই বাড়ি ছেড়ে আমি চলেই যাবো। না রাজু, না, তুমি তোমার মাকে ছেড়ে কোথাও যাবে না। ভুল যখন আমি করেছি সেই ভুলের মাসুল মাথায় করে আমি বরং এখান থেকে চলে যাবো। ম্যাডাম, আমি বুঝতে পারিনি রাজু, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে এই সমাজে একটা অসামাজিক বেঁচে থাকা এতটা কঠিন। আমি তো ভাবতেই পারিনি। যে তোমার হাত ধরে তোমাকে তোমার মায়ের থেকে আলাদা হয়ে যেত। আমি সত্যি তো আমি তো একটা অভিশপ্ত মেয়ে, তাই সমস্ত অভিশাপ মাথায় করে আমি বরং তোমাকে ছেড়ে এখান থেকে চলে যাবো। আপনি আমার স্বামীর কাছে ফিরে যাবেন ম্যাডাম? না,
না রাজু না, যেখান থেকে আমি একবার চলে এসেছি সেখানে আমি আর কোনো মতেই ফিরে যেতে পারবো না। আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে না আমার এই জীবনটাকে শেষ করে দেবো। আপনি কিছুতেই মরতে দেবো না ম্যাডাম, আপনি কিছুতেই মরতে দেবো না। একবার যখন হাতটা তার বাঁচনে প্রতিশ্রুতি দিয়েছি, তখন মরে গেলেও হাতে আমি জীবনে কোনোদিনও ছাড়বো না। মাগো, মাগো, জীবনে প্রথমবার তোমার কথার অবাধ্য হলাম। তুমি আমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে তুমি স্নেহ মমতার প্রতিমূর্তি হয়ে আমার হৃদয়ের মাঝখানে বিরাজ করবে গো মা, আমার হৃদয়ের মাঝখানে বিরাজ করবে। তোমার কথা ভেবে ভেবে হয়তো রাতের ঘুমটাই চলে যাবে। জীবনে চলার পথে প্রতিটি পাতে শুধু তোমার স্মৃতি আজকে পড়বে। তোমার সবকিছু হাসি মুখে মেনে নিয়ে আমি যাওয়ার বেলায় শুধু একটাই কথা বলবো, আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিনে ফিরে আসবো না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে ভাসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে ভাসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। বুঝবে সে ভুল জেনে যাবে অভিমান, আমার জীবন যাবে কবে ছিল অবসান। বুঝবে সে ভুল জেনে যাবে অভিমান, আমার জীবন যাবে কবে ছিল অবসান। সুখটুকু বুঝে বিরোহী মনে কষ্ট লুকিয়া আসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে ভাসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিনে ফিরে আসবো না। বিশ্বাস নেই এই নারী যাত্রার পর আমার এতটুকু বিশ্বাস নেই। 4টার সময় আসতে বলেছিলাম, 5:30 বেজে গেল, তবুও ম্যাডামের পাত্তা নেই। প্রেম করার যে এত যন্ত্রণা, আগে জানলে আমি প্রেমই করতাম না। প্রেমের আরেক নামই তো হলো যন্ত্রণা। যে করে সেও যেমন কষ্ট পায়, আর যে করে না সে যেমন বেশি কষ্ট পায়। তাই বলে তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। সরি কুসুম, কৃষ্ণ আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমার মন মেজাজ একেবারেই ভালো নেই। এখানে আসার ইচ্ছে
ইচ্ছেও ছিল না। নিহাতি তোমায় কথা দিয়ে ফেলেছি তাই। কি হয়েছে আখি? কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে? পদ্মা একজনকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি? পদ্মা বাড়ি ছেড়ে যাওয়ার পর বাড়ির শান্তির পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। ওখানে থাকতে যে আমার একটু ভালো লাগে না। মন খারাপ করো না আখি, মন খারাপ করো না। আসলে সময়ের নাগরদোলায় জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ। সবকিছুকে মানিয়ে নিয়ে চলার নামই হলো জীবন। কিন্তু আমি যে ভীষণ হতাশ হয়ে পড়ছি কুশল। পদ্মা আমাদেরকে পর করে চলে গেছে। ছোট এখন বিদেশে। ওখানে থাকতে যে আমার বড্ড একা লাগে। আমি তো আছি আখি, তুমি চাইলে যে কোনো সময় আমি তোমাকে বিয়ে করে আমার কাছে আনতে পারি। না না কুশল, এখনই বিয়ের জন্য চাপ দিও না। আগে বাড়ির সমস্যাটা মিটে যাক, তারপর। ওকে ডার্লিং, ওকে। তুমি যা চাও তাই হবে। তুমি চাইলে আমি বছরের পর বছর তোমার জন্য অপেক্ষা করে থাকতে পারি। কারণ আমি যে তোমায় কত ভালোবাসি আছি। তোমার এই কাজল চোখের ইশারা আমার বারবার হাতছানি দিয়ে ডাকে। তোমার এই চোখটা ভরা মুখের মুক্ত ঝরা হাসি যেন আমাকে পাগল করে দেয়। তাই তো তোমার এই হাত ধরে আমার বারে বারে বলতে ইচ্ছে করে, তোমাকে চাই, আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া নেই শান্তি নেই। রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন। রহস্য দাও দাও সমুদ্রের শরীরে পাখি পাকে ভর করা অন্ধকারে চুল এড়িয়ে দাও। নখরে নেই হংস প্রভু। তোমাকে চাই, আমি তোমাকে চাই। এঁকেছে অস্থির রক্তভূ জ্বলেছে পদে পদে বিদ্যুতে তীব্র শব্দে রাখো না। তোমাকে ছাড়া নেই শান্তি নেই। গোলাপ ফুল আমি ছুঁয়েছি রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন। বাহ বাহ বাহ, সাব্বাস দাদা, বিশেষ কাজের বাহানা এখানে সেই সব বলছিস আজকাল। তোর সাহস হয় কি করে পার্কের মধ্যে একটা অজানা মেয়ের হাত ধরে এইসব অসভ্যতা আমি করতে? অচেনা নয় দাদা, ও আমার পরিচিত অন্য মাকে, আর আমি তো ভালোবাসি। যাকে তাকে ভালোবাসি বললেই হলো। শোন কুশল, তোর বিয়ে হবে আমার ঠিক করা মেয়ের সঙ্গে। তাই এই মেয়েটাকে তুই ভুলে যা। অসম্ভব। আখিকে আমি ভালোবাসি। আখি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না দাদা। আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা এক চলে তোর দাদা তোমার সবকে এতক্ষণ তুমি অভিনয় করছে না রে হতভাগা। তুই আমার স্নেহ ছোট ভাই, তোকে আমি সেই ছোট থেকে মানুষ করেছি। ওরে তুই কষ্ট পাস আমার কাছে করতে পারি, তাই বলছি শোন, তোরে আমি রামচন্দ্রের মতো রাজা না হতে পারি, কিন্তু তুই তো আমার লক্ষণের মতো ভাই। তাই এই মেয়ের সঙ্গেই তোর বিয়ে হবে। আর থাক দেখে মুখ খানা দেখে তার বউকে চাইলে লিছেন এবারে খুব সুন্দর দেখতে তো। একদম মাল। কি যেন বলছিলাম, কি যেন নাম তোমার? খুব সুন্দর নাম। আমার ভাই যখন তোমাকে পছন্দ করে ফেলেছে, একটা শুভ দিন থেকে আমি তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেবো। না মানে আমি বলছিলাম কি দাদা, আখি চাই আমাদের বিয়েটা কিছুদিন পর না হয়। মোটেও নয়। ওরে কথায় বলে শুভস্য শীঘ্রম। ওরে শুভ কাজ বেশ দিন ফেলে রাখতে নেই। কিন্তু দাদা, আর তুমি আমার হয়ে নাকি? আসলে তোমাদের ফ্যামিলির মতো আমাদের ফ্যামিলিতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। পুরো সজ্জাতিন আমার বৌদি আমার দাদাকে ছেড়ে চলে গেছে। সেই কারণে আমার দাদা কুশল, বলছিলাম কি আনন্দের মুহূর্তে এইসব কথা থাক না, আমি বেশ ভালো আছি। তাকে তোমাদের বিয়ের ব্যাপারে তোমার বাড়ির লোকজনের সঙ্গে তো কথা বলা দরকার। মানে বলছিলাম কি তোমার বাবা? আমার বাবা নেই, অনেকদিন আগেই মারা গেছে। ও সরি। আচ্ছা ওই বাবা ছাড়া কে আছেন তোমার বাড়িতে? বাড়িতে বিধবা মা আছেন, ছোট্ট পড়াশোনার জন্য বিদেশে। আর বদ্দা আমাদের সংসারটাকে দেখাশোনা করলেও এখন সে অন্য কোথাও থাকে। আর যেখানেই থাক তাকে তুমি আমার সঙ্গে দেখা করতে বলো। আমরা দুজনে বসে ওই তোমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে নেবো। ঠিক আছে দাদা। কুশলের মুখে আপনার সম্বন্ধে অনেক কথাই শুনেছি। আজ আপনার সামনাসামনি দেখা, কিন্তু দেখা মনে হচ্ছে আপনার সম্বন্ধে আমি যতটুকু শুনেছি আপনি তার থেকে অনেক বড় মনের মানুষ। আমার দাদা আমার কাছে মানুষ নয়, দেবতা। আর সেই দেবতায় যখন আমাদের বিয়ের মত দিয়েছে, তখন দেখবে কি আমাদের জীবনে আর কখনো কোনোদিন সুখের অভাব হবে না। আরে আসি দাদা। বড় মনের মানুষ সুখকে বলছিস কুশল? এবার শালা আমি এমন চাল চালবো তোদের দুজনের জীবন থেকে সবটুকু সুখ একেবারে উধাও হয়ে যাবে। একেবারে উধাও হয়ে যাবে।
হ্যালো, হ্যাঁ ডিএসপি স্যার। ইয়েস স্যার। না না নো স্যার, মানে এসব আমার মধ্যে ষড়যন্ত্র স্যার। এই আপনি কি বলছেন স্যার? মেয়েটা আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে ব্ল্যাকমেল করে আমার নামে কেসটা ফাইল করে যাবেই। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আপনি থানায় থাকুন, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে স্যার, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ছাড়ছি স্যার। ওকে হ্যাঁ আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে আসছি স্যার। ওকে স্যার। যেভাবেই হোক ওই কেসটাকে আমাকে ধামা চাপা দিতেই হবে। তার জন্য যা যা করার আমি সব করবো। কারণ আমি পুলিশের আইসি কুন্তল বিশ্ব। ওই ইউনিফর্মে আমি যতটা ডেঞ্জারাস, চীনা ইউনিফর্মে আমি তার চেয়ে অনেক বেশি প্রিয়। বাবা আমার কথা শুনো, বাবা আমার একটা কথা শুনো। না না না, বাবা আমি তোর কোনো কথাই শুনবো না। সামনের মাসেই আমি তোর বিয়ে দেবো, এটাই আমার ফাইনাল ডিসিশন। কিন্তু কিন্তু রঞ্জনকে আমেরিকায় এমবি বেসে বসে এমডি করছে। সামনের মাসে তার ফাইনাল পরীক্ষা, আর এই সময় এখানে এসে আমাকে বিয়ে করে তার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। তাহলে তাহলে কি আমার শেষ ইচ্ছেটা পূরণ হবে না? দুরারোগ ক্যান্সার যে আমার একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বাবা কত স্বপ্ন ছিল, আমার একমাত্র মেয়ে আমি মহা ধুমধাম করে বিয়ে দেব। সেই স্বপ্নটুকু পূরণ করবা, মরার আগে অন্তত তোর বিয়েটা আমায় দেখে যেতে দে রে মা। তোর বিয়েটা আমায় দেখে যেতে দে, তোর বিয়েটা আমায় বাবা শুনে যাও, বাবা আমার একটা কথা তুমি শুনে যাও। ভাবতে পারছি না কি করবো আমি এখন, কোনো কিছুই তো আমি ভাবতে পারছি না। আমার ক্যান্সার আক্রান্ত বাবার শেষ ইচ্ছে, মৃত্যুর আগে তিনি আমার বিয়েটা দেখে যেতে চান, কিন্তু আমার প্রেমিক এখন আমার প্রেমিক আমেরিকায়। এই মুহূর্তে সেখান থেকে ফিরে এসে আপনি বিয়ে করতে পারবেন না সে বলে দিচ্ছে। কেমন করে আমি আমার বাবার শেষ ইচ্ছে পূরণ করবো? ওগো ঈশ্বর তুমি বলে দাও দয়ামন, আমি এখন কি করি? ভেতরে আসবো ম্যাডাম। কাকে চাই? আচ্ছা এদিকে ওই ঐশানী ম্যাডামের বাড়ি। হ্যাঁ ঐশানী ম্যাডাম, কিন্তু তুমি কে? নমস্কার, আমি রাজেশ সামন্ত। সবাই আমাকে রাজু বলে ডাকে। আমরা সংবাদপত্রে ড্রাইভার চেয়ে বলে বিজ্ঞাপন দিয়েছিলেন। আমি ভালো ড্রাইভ করতে পারি ম্যাডাম। আমার প্রায় 10 বছরের অভিজ্ঞতা। সরি, আমাদের ড্রাইভার ঠিক করা হয়ে গেছে। কিন্তু ম্যাডাম এই কাজটা যে ভীষণ ভীষণ প্রয়োজন। আমি খুব অভাবের মধ্যে আছি ম্যাডাম। এই কাজটা না পেলে হয়তো দুবেলা খাবারই জুটবে না। তাই বলছি ম্যাডাম, দয়া করে কাজটা আমাকে দিন ম্যাডাম। ম্যাডাম দয়া করে কাজটা আমাকে দিন না। কি করে সম্ভব? একজনকে আমি কাজ দিয়ে দিয়েছি, তাকে বাদ দিয়ে তোমাকে তো আমি নতুন করে কাজে রাখতে পারি না। তুমি এখন আসতে পারো। একটা কথা জিজ্ঞাসা করুন ম্যাডাম, দয়া করে আপনি কিছু মনে করবেন না। কি কথা? দেখুন এই ড্রাইভারের চাকরি যখন পেলাম না, তখন যে কোনো কাজ আমাকে দিন না। মানে বিশেষ করে না, আমার এই মুহূর্তে টাকা পয়সা ভীষণ ভীষণ প্রয়োজন। তাই বলছি যে কোনো একটা কাজ আমাকে দিন না, যে কোনো একটা কাজ। যে কোনো কাজ? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আমার বাবা বলতেন কোনো কাজই কিন্তু ছোট নয়, শুধু কাজটা নিশ্চয়ভাবে করা চাই। আমি আপনার যে কোনো কাজ খুব যত্ন করে করবো ম্যাডাম। তাই বলছি যে কোনো একটা কাজ আমাকে দিন না। ওই রান্নার কাজ হোক বা ওই চাকরির কাজ। না 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 না, একটা ছোট কাজ আমি তোমায় দেবো না, এর চেয়ে অনেক বড় অনেক সম্মানের কাজ আমি তোমায় দেবো। আপনি সত্যি বলছেন ম্যাডাম? সত্যি আমার অনেক বড় অনেক সম্মানের কাজ দেবেন? কি আনন্দ! আর আমাকে অফিসে চলতে হবে না। আর চাকরির জন্য ওই লোকের দুয়ারে দুয়ারে গিয়ে বলতে হবে না, বাবু বসে না আমরা কাজ দিন, বাবু বসে না আমরা কাজ দিন, বাবু বসে না আমি ধরেন কাজ দিন কাজ। রাজু এবার বলুন ম্যাডাম, আমাকে কি কাজ দেবেন? কি করতে হবে আমাকে? আমাকে বিয়ে করতে হবে। ম্যাডাম আপনি আসলে মজা করছেন, আমার দায়িত্বটাকে ব্যঙ্গ করছেন আপনি। আরে না না, যে মানুষটা চাকরি আমরা পায়ের তলা থাকতে এসেছিল তাকে এইভাবে রসিকতা নাই বা করলেন? না না রাজু না, হ্যাঁ আমি রসিকতা করিনি রাজু, আমি রসিকতা করিনি। এক অনিবার্য কারণে তোমাকে আমার নকল স্বামীর অভিনয় করতে হবে, আর আর এটাই হবে তোমার চাকরি। এই চাকরির প্রয়োজন নেই ম্যাডাম, এই চাকরির প্রয়োজন নেই। আমি বিবাহিত পুরুষ, বাড়িতে আমার স্ত্রী আছে, সে জানতে পারে আমাকে ভুল বুঝবে। আমার একটা কথা শোনো রাজু, আমার বাবার হচ্ছে ব্লাড ক্যান্সার, আর এটাই লাস্ট স্টেজ। হয়তো আর কিছুদিন তিনি বাঁচবেন।
তাই তাই মৃত্যুর আগে তিনি আমার বিয়েটা দেখতেন, কিন্তু কিন্তু আমার প্রেমিকের এই 2 মাসের মধ্যে দেশে ফেরা তার পক্ষে কোনো মতেই সম্ভব না। ম্যাডাম মাত্র 2 মাসের জন্য, মাত্র 2 মাসের জন্য তুমি আমার নকল স্বামীর অভিনয় করবে, আর আমার বাবার মৃত্যু হয়ে গেলে তুমি মুক্ত হয়ে বাড়ি ফিরে যাবে। আর এর জন্য তোমাকে আমি দেবো 5 লাখ টাকা। 5 লাখ তো দূরের কথা, 5 কোটি টাকা দিলে রাজু কখনো কাজ করবেই না। রাজু, আপনার মতো বড় লোকের মেয়ে খুব ভালো করে জানা আছে ম্যাডাম। ওই স্বামীকে বা বিবিকে বাইরে রেখে এই আমাদের ভাষায় মানুষের টাকার লোভ দিতে গেলে ফুর্তি করে আমাদের নেশা, কিন্তু রাজু আপনার বড় নেশার ফাঁদে কোনদিনও পা দেবে না। তুমি বিশ্বাস করো রাজু, আমি তেমন মেয়ে নই। আমি যদি আমার বাবাকে খুশি করার জন্য আমার সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হচ্ছি। তাহলে কাজ করবে ম্যাডাম, একজন অচেনা অজানা মানুষের স্বামী না সাজিয়ে আপনার প্রেমিককে আমেরিকা থেকে বুঝিয়ে সুঝিয়ে ফিরে আনার ব্যবস্থা করুন। তারপর তাকে বিয়ে করে আপনার বাবার শেষ ইচ্ছে আপনি পূরণ করুন। প্লিজ রাজু, আর একবার তুমি ভেবে দেখো। বাবা আমার হয়ে গেছে ম্যাডাম, বাবা আমার হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিষাক্ত পরিবেশ থেকে চলে যাচ্ছি। আর বেশিক্ষণ থাকলে আমার বিবেক ওই লোভের চালে জড়িয়ে পড়তে পারি। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, সামান্য করে টাকার জন্য আমি আমার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না ম্যাডাম। তাই বলছি ম্যাডাম, এই চাকরির প্রয়োজন নেই ম্যাডাম, এই চাকরির প্রয়োজন নেই। আমি চলেই যাচ্ছি। যেও না রাজু, আমার একটা কথা তুমি শুনে যাও। নিজের বাবার সেই ইচ্ছে পূরণ করার জন্য আপনি আমার ইচ্ছেগুলোকে শেষ করতে চাইছিলেন ম্যাডাম। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, ওই রূপ যৌবন অর্থ প্রতিপত্তি কিন্তু বেশি দিন স্থায়ী থাকে না। তাই লোক একটু হলেও সম্বোধন করার চেষ্টা করুন, কারণ খালি হাতে এসেছেন আর খালি হাতেই চলে যাবে। আর চিতায় একবার ওঠার পর না ওই এক মুঠো ছাই হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ম্যাডাম, বেশিক্ষণ সময় লাগে না। আর জীবনে চলার পথে এই কথাগুলো সবসময় মাথায় রেখে দেবেন ম্যাডাম, মাথায় রেখে দেবেন। রাজু, দিশির চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে। দিশির চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে। থাকবে না গায়ে তো ঝলমলে দামি ওইবে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, এই সবই বদলো খুব বিদ্যে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন। কি যে করবো আমি কিছুই ভেবে পাচ্ছি না। রাজন না যে আমার নামে কেসটা ফাইল করে বসবে ভাবতেই পারছি না। কেসটা কোর্টে উঠলে হয়তো আমার চাকরিটাই চলে যাবে। চাকরিটাই নয়, তোমার জেলও হতে পারে। সত্যি আমি একটা বড্ড বড় ভুল করে ফেলেছি স্যার। তোমার একটা ভুলের জন্য সারা পুলিশ ডিপার্টমেন্টে বদলার মতো বসেছে। উপর মহল থেকে অর্ডার এসেছে তোমাকে সাসপেন্ড করার জন্য। বলছিলাম যে ওই দিন আমি মদের নেশায় বড্ড বড় ভুল করেছি। প্লিজ আপনি আমায় বাঁচিয়ে দেন স্যার। চেষ্টা করো, আমার হাতের মধ্যে নেই তো। তবে একটা শেষ অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করছি। শেষ অস্ত্র? হ্যাঁ, শেষ অস্ত্র। যে ছেলেটা আমার মেয়েকে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল, আমি তার মাকে তার বাড়ি থেকে থানায় তুলে এনেছি। ওকে আটকে রাখলে ওর ছেলে এবং আমার মেয়ে এখানে আসতে বাধ্য হবে। তখন ওদেরকে চাপ দিয়ে কেসটা উল্টো করানো যাবে। গুড আইডিয়া স্যার। ভদ্রমালের ভেতরে নিয়ে আয়। খেলা তাহলে এবার জমে যাবে স্যার। যেভাবেই হোক ওদেরকে চাপ দিয়ে কেসটা কিন্তু এবার আমরা তোলাবো। বাবু, আপনি আমাকে থানায় দিলেন কেন?
তার আগে বলো তোমার ছেলে আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে? আমি কিছু জানি না বাবু, যেদিন আমার ছেলে আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছিল সেই দিনই আমি ওকে বাড়ি থেকে বার করে দিই। তুমি মিথ্যে বলছো, তুমি ভালো করেই জানো কোথায় আছে তারা। না বাবু, আমি সত্যি বলছি। বাড়ি থেকে গাড়ি দেওয়ার পর ওরা কোথায় যাচ্ছে, কেমন আছে, ওদের কোনো খোঁজ আমি রাখি না। শয়তানি বুড়ি সহজে মুখ খুলবে না স্যার, একে 3rd ডিগ্রি জাজ করতে হবে। ঠিক বলেছো, এবার ওকে দেখাবো পুলিশের পাওয়ার কাকে বলে। আর শয়তানি বুড়ি, তোর ছেলে কি মনে করেছে রে? আমার মেয়েকে তুলে নিয়ে গেলে আমরা তোকে মেনে নেবো? বড় লোকের জামাই হওয়ার স্বপ্ন দেখছে হারামজাদা। আপনার ওই প্রচুর সম্পত্তি লোভে শুয়োরের বাচ্চাই কাণ্ড ঘটিয়েছে। তবে স্যার, আমার পুরো বিশ্বাস এই সব কাজের পেছনে এই বুড়ির মদত আছে। হ্যাঁ, তোর ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে যতখানি যন্ত্রণা আমাকে দিয়েছে, তার চেয়ে 1000 গুণ যন্ত্রণা আমি তোকে ফিরিয়ে দেবো। কিন্তু কেন, কি অন্যায় করেছি আমি? আমি তো বলছি ওদের বিষয়ে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তবু কেন আপনি আমাকে জোর করে থানায় ডেকে নিয়ে আমাকে দোষী সাজাতে চাইছেন? আপনাদের হাতে ক্ষমতা আছে বলে আপনারা যা খুশি তাই করতে পারেন না? তোর ছেলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এই, ভালো চাষ তো ওদেরকে ডেকে নেই কেসটা তোলার ব্যবস্থা করে নইলে দিক থেকে সেই তোকে আমি লকআপে ভরণ দেবো রে শয়তানি বলে। খবরদার, আপনার যদি বিনা কারণে আমাকে দোষী সাজাতে চান তাহলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ চালাতে বাধ্য হব। কি বললি তুই? আমাদের বিরুদ্ধে মহিলা কমিশন হয়ে যাবি? মহিলা কমিশন? তাহলে দেখ তোর কি অবস্থা করি। কুন্তল, যতক্ষণ না ওর স্বীকার করে ওর ছেলে আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে, ততক্ষণ তুমি ওকে মারতে থাকো। এখন বলছি সত্যি কথা বলে দেওয়ার কথাই আছে নইলে থানার মধ্যে তোর ডেড বডিটা পড়ে থাকবে রে শয়তানি বলে। সত্যি কথা না বলা পর্যন্ত তোর রেহাই নেই। এখন বলছি সত্যি কথা বলে দে রে শয়তানি বলে। আমার মধ্যে কিন্তু কোনো দয়া নেই, আমি এখানে তোর ডেড বডিটা ফেলে রেখে দেবো রে শয়তানি বলে। আমাকে মেরে ফেললেও আমি শুধু একটা কথাই বলবো, ওদের বিষয়ে আমি কিচ্ছু জানি না, জানি না, জানি না। কুন্তল, এত টর্চারে পরে যখন স্বীকার করছে না, নিশ্চয় কিছুই জানে না। স্যার, আপাতত এই সাদা কাগজটা সই করিয়ে দাও। এই শয়তানি বলে, এই কাগজটা সই কর, সই কর, সই কর বলছি। এবার তুমি এখান থেকে যেতে পারো, তবে এখানে যা ঘটলো এই নিয়ে যদি তুমি মুখ খোলো তাহলে নিজেই বিপদে পড়ে যাবে। কথাটা মনে রাখো। মনে থাকবে, মনে থাকবে বাবু, আমার খুব মনে থাকবে, খুব মনে থাকবে, মনে থাকবে। স্যার, স্যার বুড়ি তো হচ্ছে কথা বলতেই পারলো না, তাহলে ছেলেকে এখন পাবো কোথায়? বস্তা লাগাও, বস্তা লাগাও কুন্তল, বস্তা লাগাও। ইনফর্ম করে দাও, পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে কাজে লাগিয়ে দাও। যেমন করে হোক ওই রাজুকে আমার চাই, চাই, মাস্ট চাই। স্যার, আপনার যেমন রাজুকে চাই তেমনি চাই আমার ওই রাজন্যকে। এই পৃথিবীর যে কোনো কোণা থেকে ওই রাজন্যাকে আমি খুঁজে বার করবো। তার জন্য যা যা করার আমি সব করবো, কারণ
কারণ আমি পুলিশের আইসি কুন্তল কুন্তল বিশ্ব। এই ইউনিফর্ম আমি যতটা ডেঞ্জারাস, বিনা ইউনিফর্ম আমি তোর চেয়ে অনেক বেশি প্রিয়। আজ আজ আমার জন্মদিন। আজকের এই দিনে আমাদের বাড়িতে কত গেস্ট আসতো, কত আনন্দ হই হলো করে কেক কাটা হতো, কিন্তু সেই সব আজ সবকিছুই অতীত। যে বাবা আমার ওই জন্মদিনের তারিখ ভুলে যাবে বলে ক্যালেন্ডারে দাগ কেটে রাখতো, সেই বাবাই আজ আমাকে ভুলে গেছে। ভুলিনি দিদিমণি, তোমার জন্মদিনের কথা একদম ভুলিনি। তাই তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনেক খুঁজে খুঁজে আমি এখানে চলে এলাম। বাসু, বাসু তুই এসেছিস, বাসু। বাসু তুই এসেছিস। কি রে? তোর হাতে এটা কি রে? মা কালী পুজোর ফুল গো দিদিমণি, এই ফুল কপালে ঠেকালে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তোকে কি বলেছে যে আমি দুঃখ কষ্টে আছি? আমি তো অনেক সুখে আছি রে বাসু, আমি অনেক সুখে আছি। তোমাকে দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি একদম সুখে নেই। বাসু, তোমার চেহারা অনেক বদলে গেছে। আজ যে শাড়িটা পরে রয়েছো তার থেকে অনেক দামি দামি পোশাক তুমি পরতে, অনেক অনেক ভালো সেজে থাকতে। তখন যে আমি বড় লোক বাবার মেয়ে ছিলাম, আর এখন আমি গরিব স্বামী স্ত্রী, তাই সে আমাকে যেই সাজে সাজিয়েছে আমি তাতেই খুশি রে বাসু। একটা কথা বলবো, রাখবে দিদিমণি? লাগে কথা। এই ছোট মুখে বড় কথা। আমি তোমার বেতনের জমানো টাকা থেকে তোমার জন্য কিছু টাকা এনেছিলাম। সেই টাকা দিয়ে তুমি কিছু একটা কিনে নিয়ে দিদিমণি। মনে করো না, মনে করো তোমার জন্মদিনে এই গরিব ভাইয়ের দেওয়া একটা ছোট্ট উপহার। না রে বাসু, এই মুহূর্তে আমি তোর কাছ থেকে কিছু নিতে পারবো না, তবে হ্যাঁ যেদিন আমার প্রয়োজন হবে সেদিন কিন্তু আমি ঠিক চেয়ে নেবো। দিদিমণি, এই বাসু, তুই আমার জন্য মাখানি ফুল এনেছিলি তো বললি, তো কই দিলি তো না? দে দে দে। দেখেছিস কথা কথা না, একটা কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি রে। কি কথা তো দিদিমণি? বলছিলাম যে ওই বাবা কেমন আছে রে? যে মানুষটা দিন রাত তোমায় অভিশাপ দিচ্ছে, তোমার ক্ষতি করতে চাইছে, তুমি তারই খোঁজ করছো। তবুও তো সে আমার বাবা। না বাবা নয়, তিনি একটা কসাই। বাসু, যে বাবা মেয়ের জন্মদিনের কথা বলে রাখে না, মেয়ের জন্মদিনে একটি বার শুভেচ্ছা পর্যন্ত দিতে আসে না, সে শুধু কসাই নয়, সে একটা অমানুষ। বাসু, তোর এত দুষ্পর্ধা, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বাবার নামে আজে বাজে কথা বলে আছে। এই বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। দিদিমণি, আমি বুঝতে পারিনি গো দিদিমণি, যে মানুষটা তোমাকে এত ঘেন্না করে মোবাইল বন্ধ। তাকে যে তুমি দেবতার আসনে বসিয়ে রেখেছো, তা আমি